বেসরকারি ফলে চট্টগ্রাম সিটির মেয়র নৌকার রেজাউল বড় ব্যবধানে হারলেন শাহাদাত। করোনার প্রথম টিকা নেওয়া রুনু সহ ২৬ জনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আজ প্রয়োগ করা হবে আরও ৪ হাসপাতালে। ফেব্রুয়ারির মাঝামাঝি খুলবে স্কুল কলেজ। এসএসসির পরীক্ষার্থীদের ক্লাস ৯ মে, এইচএসসির ১৫ জুন পর্যন্ত। নরেন্দ্র মোদীর ঢাকার সফরসূচি চূড়ান্তে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব। মার্চের সফরে বেশ কটি সমঝোতা স্মারক সই হতে পারে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বড় ব্যবধানে জয় পেলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। ২ কেন্দ্রে ভোট স্থগিত থাকায় ৭৩৩টি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা হয়েছে। এতে রেজাউল পেয়েছেন ৩,৬৯,২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন পেয়েছেন ৫২,৪৮৯ ভোট। এতে ৩,১৬,৭৫৯ ভোটে পরাজিত হয়েছেন তিনি। নির্বাচনে ভোট পড়ার হার ২২.৫২%। নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২২৫ জন প্রার্থী লড়াই করেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোটার উপস্থিতি কম হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। বিকেলে কমিশন কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, ৭৩৫টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র ২টিতে সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিলেন। এর আগে কমিশনের কার্যালয়ে গিয়ে আলাদা অভিযোগ জমা দেয় বিএনপি ও আওয়ামী লীগের প্রতিনিধি দল। পরে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবির কাউসার বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দিতে কেন্দ্রে আতঙ্ক তৈরি করা হয়েছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, সহিংসতায় প্রাণহানিতেই বোঝা যায় ভোট কতটা সুষ্ঠু হয়েছে। অত্যন্ত স্বাভাবিকভাবে নির্বাচন হয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জনগণ যারা আসছিলেন ভোট দিতে তারা ভোট দিয়ে গেছেন। যারা ভোটের দিন মনে করেন যে কি কষ্ট করে যাব, কেন ভোট দিব, অন্যকে ভোট দিয়ে আমার লাভ কি, এই ধরনের একটা মন মানসিকতা হয়ে গেছে। এটা দেখবেন যে উন্নত বিশ্বগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই ভোটের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু তারা মানে আমেরিকার ক্ষেত্রে দেখবেন এত উন্নত, তারা সব দিক দিয়ে উন্নত, কিন্তু ভোটের ক্ষেত্রে দেখবেন যে ভোট দিতে যায় না বেশিরভাগ মানুষ। তো আমাদের দেশে অনেকটা ওই রকম উন্নত হওয়ার সাথে সাথে মনে হয় এই লক্ষণ দেখা দিয়েছে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সব অপচেষ্টা ভণ্ডুল করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে। ভোটার উপস্থিতিও সন্তোষজনক। বিকেলে বাসভবন নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কেন্দ্র থেকে নৌকা প্রতীকে রাজেনকে তারা বের করে দেয়। পাথরঘাটা বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কর্তৃক ইভিএম মেশিন ভাঙ্গা হয়, কেন্দ্র দখল হয় এবং এনায়েত বাজার ওয়ার্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়ানো সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল বিএনপি। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সব অপচেষ্টা ভণ্ডুল করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে। ভোটার উপস্থিতিও সন্তোষজনক। বিকেলে বাসভবন নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রাজধানীর 5টি হাসপাতালে করোনার পরীক্ষামূলক টিকা প্রয়োগ করা হবে আজ। সকাল 9টা থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সহ রাজধানীর আরও 4টি হাসপাতালে দেয়া হবে এই টিকা। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মুগদা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালে টিকা দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় বুথ তৈরি করা হয়েছে। আজ 400 থেকে 500 জনকে করোনা টিকা দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রথম দফায় নির্দিষ্ট ব্যক্তির ওপর টিকা প্রয়োগ করে অন্তত 1 সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।
এরপর সব ঠিক থাকলে আগামী 7 ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টিকা গ্রহণে আগ্রহীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। দেশে প্রথম করোনা ভাইরাসের টিকা নিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। উদ্বোধনের দিনেই টিকা পেলেন বিভিন্ন শ্রেণী পেশার 26 জন নাগরিক। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় বাদ পড়েছেন 6 জন। টিকা পাওয়া ব্যক্তিরা সবাই সুস্থ আছেন, কারো মধ্যে দেখা যায়নি পার্শ্ব প্রতিক্রিয়া। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তারা মিয়া এসেছেন মোহাম্মদপুর থেকে। প্রথম দিন টিকা নিতে ডাক পড়েছে তার। এরপর একে একে আসেন আরও 32 জন। এর মধ্যে 3 জন নার্স, 1 জন সংসদ সদস্য, 2 জন সাংবাদিক এবং চিকিৎসক ছিলেন 8 জন। মডার্না টিকার জন্য একজন মহিলা টিকা নিয়েছিলেন এবং ওই ছবি দেখে আমি আসলে খুব অনুপ্রাণিত হই। 87 বছর বয়সে আর আমি টিকা নিতে যাচ্ছি আর কি। মেইন উদ্দেশ্য হলো টিকা তো পাবো, সবাই পাবে, কিন্তু জনগণের মধ্যে যেন একটু বিশ্বাস জন্মে আর কি টিকার জন্য। বিকেল 3:30টায় শুরু হয় টিকাদান। দেশের ইতিহাসে প্রথম টিকা নেন কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। টিকা পাওয়ার পরে শারীরিকভাবে এবং মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ আছি। আমি প্রথমে আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে চাই। এরপর টিকা নেন কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসক লুৎফুল মোবেন, পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। আমি এটা সংকল্প করেছি যে আমি যখন অন্যকে ভ্যাকসিন নিতে বলবো তাহলে অবশ্যই আমার ভ্যাকসিন নিতে হবে, এবং ভ্যাকসিন নিলে মানুষের ক্ষতি হবে, এটা যে অপপ্রচার, এটা বন্ধ করার জন্য আমি ভ্যাকসিন নিয়েছি। তালিকায় 32 জনের নাম থাকলেও টিকা দেয়া হয় 26 জনকে। স্বাস্থ্য পরীক্ষায় বাদ পড়েন 6 জন। টিকা নেয়ার পর সবাইকে রাখা হয় 15 থেকে 20 মিনিটের পর্যবেক্ষণে। কারো মধ্যে দেখা যায়নি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। যেহেতু এটা প্রথম দিন টিকা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে কোনো ধরনের, আমরা আগেও বলেছি, যাদের অ্যাকিউট বা সিরিয়াস কোনো ইলনেস আছে তাদের ক্ষেত্রে আমরা প্রথম দিনই দিতে চাই না। সেরকম মেডিকেল চেক আপের পরে যে কয়জন দেওয়ার মতন ছিল তাদেরকে আমরা দিচ্ছি। 7 ফেব্রুয়ারি সারা দেশে শুরু হবে করোনার টিকা দেয়া। সরকারের কাছে এখন আছে 70 লাখ ডোজ টিকা। করোনা নিয়ন্ত্রণে বেশ ভালো করেছে বাংলাদেশ। কম মূল্যে এবং আগে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রেও দেখিয়েছে বেশ মুনশিয়ানা। দক্ষিণ এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে উদ্বোধন হয়ে গেল করোনা টিকাদান কর্মসূচি। সামনে নতুন চ্যালেঞ্জ, ড্রাই রান সফল এবং সুন্দরভাবে শেষ করা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবিলায় ভ্যাকসিন দেওয়া শুরু হলো দেশে। কুর্মিটোলা হাসপাতালে গণভবন থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে এত দ্রুত টিকা দেয়াকে ঐতিহাসিক ঘটনা বলে অভিহিত করেন তিনি। যারা সমালোচনা করেছেন তাদেরও জানান টিকা নেওয়ার আহ্বান। মোকাবেলার জন্য ভ্যাকসিন কার্যক্রম আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেশে প্রথম করোনা ভাইরাসের টিকা নিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। ভয় পাচ্ছ না তো? খুব সাহসী তুমি। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়ে গেল। এ সময় চিকিৎসক, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য সহ টিকা নেন 5 ফ্রন্টলাইনার। তাদের উৎসাহ যোগান প্রধানমন্ত্রী। ভয় লাগছে না তো? পুলিশ এত সার্ভিস দিয়েছে যে তা বলার মতো না, অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে। এর আগে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে গতি অব্যাহত রাখতে প্রণোদনা ও চিকিৎসায় সরকারের ভূমিকা তুলে ধরেন শেখ হাসিনা। জানান, দেশের সব মানুষকেই টিকা দেয়া হবে। যে আমরা সময় মতো এই ভ্যাকসিনটা ক্রয় করতে পেরেছি, আনতে পেরেছি, এবং তা আজকে প্রয়োগের মাধ্যমে আমাদের দেশের মানুষকে আমরা সুরক্ষা দিতে সক্ষম হব। এরপরে আমরা সারা বাংলাদেশেই দেব ভ্যাকসিনটা, যাতে করে তাড়াতাড়ি আমাদের দেশের মানুষ তারা স্বাস্থ্য সুরক্ষা পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করব। মৌলিক অধিকার পূরণে সেবক হয়ে সরকার দায়িত্ব পালন করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরু থেকেই খোঁজখবর রাখার নির্দেশ দেওয়া হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়কে। পরে অক্সফোর্ডের ভ্যাকসিন পেতে চুক্তি হয় সেরাম ইনস্টিটিউটের সঙ্গে। অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা
তারা যেটা উদ্ভাবন করলো এবং ভারতের সিরাম ইনস্টিটিউট তারা যোগাযোগ করলো আমাদের বেক্সিমকো ফার্মার সাথে এবং বেক্সিমকো আমাকে জিজ্ঞাসা করলো, আমি সাথে সাথে বললাম যে খুব যতদূর কেনা যায় আমরা আমাদের হিসাব মতো আমরা নিয়ে নেব এবং সেই চুক্তিটা করে ফেলা। আর সেই সাথে আমরা ত্রিপক্ষীয় সরকারের পক্ষ থেকে আমরা ত্রিপক্ষীয় চুক্তি করলাম এবং আমাদের দেশের জন্য যা প্রয়োজন আমরা 3,40,00,000 ডোজ আমরা পাবো, সেইভাবে ইতিমধ্যে আমরা চুক্তি করেছি। জনস্বাস্থ্য রক্ষায় অগ্রাধিকার দিয়ে টিকার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে সমালোচকদের নেতিবাচক ভূমিকায় আক্ষেপ প্রধানমন্ত্রীর। এই যে কিছু ভালো লাগে না এই ধরনের একটা রোগ কিন্তু আপনারা পত্রিকা দেখলেই পাবেন যে সেখানে সব কিছুতে একটা দোষ টোকানো। এই ভ্যাকসিন আসবে কি আসবে না, তা আসলে পরে এত দাম হলো কেন, তো এটা চলবে কি না, তো দিলে কি হবে, নানা প্রশ্ন তাদের। যা হোক, তবুও আমি চাই যে তারাও সাহস করে আসবেন, আমরা তাদেরকেও ভ্যাকসিন দিয়ে দেবো যাতে তারা সুরক্ষা থাকে, কারণ তাদের যদি কিছু হয় তাহলে আমাদের সমালোচনাটা করবে কে। এ সময় টিকা উপহার দেয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, শুধু ভ্যাকসিন দেয়া নয়, করোনার টিকা পরবর্তী মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও সরকারের আগাম পরিকল্পনা আছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা চিকিৎসায় যেমন টিকা নেয়াতেও তেমনি সামনের সারিতেই থাকছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা। জনমনে আস্থা তৈরিতে আজ রাজধানীর 5 হাসপাতালে টিকা নিচ্ছেন তাদের 500 জন। ডাক্তার ফরহাদ কাজ করেন ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে। করোনা শুরু থেকেই লড়েছেন সামনে থেকে, দেখেছেন সহকর্মীর মৃত্যু। টিকা নেয়াতেও দেশবাসীর মধ্যে আস্থা তৈরিতে থাকছেন প্রথম সারিতে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেলে 110 স্বাস্থ্যকর্মী নিয়ে শুরু হচ্ছে টিকা দেওয়ার কার্যক্রম। সেখানে টিকা নেবেন তিনি। এটা নিঃসন্দেহে একজন স্বাস্থ্যকর্মী হিসেবে, যেহেতু আমরা ঝুঁকির ভিতরে কাজ করি কোভিড ওয়ার্ডে, তো আমার জন্য এটা অনেকটা স্বস্তির এবং আনন্দের যে অনেকটা খোলামেলা পরিবেশে, অর্থাৎ আমি অতীতে যেরকম একটা মানসিক ভীতির ভিতরে কাজ করতে হতো, এখন কোভিড ভ্যাকসিনটা নেওয়ার পরে এই ভীতিটা অনেকাংশে কেটে আসবে। প্রস্তুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও। এখানে টিকা নেবেন 200 জন। তাদেরই একজন কোষাধ্যক্ষ ডাক্তার আতিকুর রহমান। ভ্যাকসিন নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে নির্দ্বিধায় তা নিতে বলছেন সবাইকে। ভ্যাকসিনটি নিরাপদ, কার্যকর, আপনারা সবাই ভ্যাকসিনটি নিন এবং এটাতে দুটো লাভ হবে, ব্যক্তিগত লাভ এবং দেশের লাভ। ব্যক্তিগত লাভ, আপনারা এই যে করোনার থেকে একটি অ্যান্টিবডি তৈরি হবে, আপনারা এর থেকে প্রোটেকশন থাকতে পারবেন। সরকারি মুগদা হাসপাতালে 5 চিকিৎসক সহ টিকা নেবেন 60 স্বাস্থ্যকর্মী। তাদেরই একজন ডাক্তার নন্দিতা পাল জানিয়েছেন তার প্রস্তুত থাকার কথা। আমি যদি ডাক্তাররা এগিয়ে আসি এই ভ্যাকসিন দেওয়ার জন্য, আমি মনে করি সবাই এটা সাহস পাবে এবং সবাই এগিয়ে আসবে। ভ্যাকসিন যে নিরাপদ, ভ্যাকসিন দেওয়া যে আমাদের জন্য জরুরি, এটা যে বিজ্ঞানের অবদান 100% সায়েন্টিফিক, এটা সবাই তখন বুঝবে। বুধবার কুর্মিটোলা হাসপাতালে নানা শ্রেণী পেশার 30 জনকে দিয়ে শুরু হয় করোনা টিকাদান কর্মসূচি। মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির মাঝামাঝিতে খুলে দেওয়া হবে স্কুল কলেজ। এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে 9 মে পর্যন্ত এবং এইচএসসি পরীক্ষার্থীদের 15 জুন পর্যন্ত। এমন পরিকল্পনা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে 10 মাসেরও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। গত বছরের এইচএসসি পরীক্ষাও বাতিল করা হয়েছে। জুনে এসএসসি এবং জুলাই বা আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। এরই মধ্যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি হয়েছে। এটি আরও যাচাই বাছাই করে চূড়ান্ত করা হবে 8 ফেব্রুয়ারির মধ্যে। এরপর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা রয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রতিটি বিষয়ে 30টি ক্লাস নেওয়া হবে। এইচএসসি শিক্ষার্থীদের 38টি করে ক্লাস হবে। ব্যবহারিক পরীক্ষার বিষয় আছে যেই সাবজেক্টগুলোতে, সেগুলোতে এই যে 9 মে এসএসসির জন্য আর 15 জুন এইচএসসির জন্য ক্লাস শেষ হবে ধরে নিচ্ছি, তারপরের সময়টা, কারণ ব্যবহারিকের সিলেবাসও সংক্ষিপ্ত হবে, সেই ব্যবহারিকটুকু স্কুল বা কলেজ সেটা করিয়ে নেবে ওদেরকে। এবার কোনো প্রতিষ্ঠান টেস্ট পরীক্ষা নিতে পারবে না, শুধু শ্রেণীকক্ষে সংক্ষিপ্ত মূল্যায়ন হবে, সেটি ক্লাস শেষ হওয়ার পর। এইটাও সিলেবাসেই বলে দেওয়া হবে যে এই এতটুকু শেষ করার পরে শ্রেণী শিক্ষক একটা ছোট একটা টেস্ট নেবেন। এইটা কিন্তু এই বড় পরীক্ষা না, রুটিন দিয়ে বিরাট পরীক্ষা সেরকম না।
এবং এই পরীক্ষার জন্য কোনো ধরনের কোনো ফি কোনো প্রতিষ্ঠান নিতে পারবেন না। এ উদ্যোগে সন্তুষ্ট শিক্ষা গবেষকরা, দ্রুত ক্লাস শুরুর তাগিদ তাদের। অল্প সময়ের জন্য যে স্কুলে নিয়ে সেটি করা সম্ভব, আসলে এটি দরকারও, কারণ ক্লাস নেওয়া হয়নি সেখানে তো পুরো সিলেবাসের উপরে পরীক্ষা নেওয়াটা সেটি যুক্তিসঙ্গত নয়। পরীক্ষার্থীদের ক্লাসে ফেরার জন্য এখন থেকেই মানসিক প্রস্তুতি নেয়ার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের কর্মসূচি চূড়ান্তে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি তার মার্চের সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারকে সই হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া সচিব পর্যায়ের বৈঠকে ঢাকা গুরুত্ব দিচ্ছে অমীমাংসিত ইস্যুসহ পানি বন্টন, সীমান্ত হত্যা ও যোগাযোগে। করোনা পরিস্থিতি সহনীয় থাকলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে 25শে মার্চে ঢাকা আসার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার এ সফর চূড়ান্তেই পররাষ্ট্র সচিবের দিল্লি যাত্রা। 3 দিনের এ সফরে শুক্রবার বৈঠক করবেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলার সঙ্গে। একই দিন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। দুদেশে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকা গুরুত্ব দিচ্ছে অভিন্ন 6 নদীর পানি বন্টন সহ বাণিজ্য ঘাটতি, সীমান্ত হত্যা বন্ধ ও ভারতের ঋণ সহযোগিতার দ্রুত বাস্তবায়নে। পানির যে বিষয়টা আছে সেটা তো আলোচনায় থাকবেই, তারপরে আমাদের বর্ডারের যে বিষয়গুলো আছে সেগুলো থাকবে, আমাদের ট্রেড অ্যান্ড কানেক্টিভিটি সেগুলো থাকবে, এবং আমাদের অন্যান্য যে কোঅপারেটিভ যে সমস্ত মেকানিজমগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের আলোচ্য সূচি সহ কিছু সমঝোতা স্মারক সই নিয়েও আলোচনা হবে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। মাসুদ বিন মোমেন আরও জানিয়েছেন, মোদির ঢাকা সফরে উদ্বোধন হতে পারে মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত প্রস্তাবিত স্বাধীনতা সড়ক। বাইলেটার হলে সেখানে কিছু ডেলিভারেবলস থাকবে, যে আমাদের বেশ কিছু বিষয় অগ্রগতি আছে, তারপরে কানেক্টিভিটির ক্ষেত্রে কিছু প্রজেক্টস যেগুলো প্রায় কমপ্লিশনের মধ্যে আছে, তারপরে আমাদের সাইড থেকে যেমন এই স্বাধীনতা সড়কের বিষয়টা আছে, তো এইগুলো বেশ উদ্বোধন করা বা চালু করার এই বিষয়গুলো রয়েছে। আর কিছু এমওইউ আছে, সেগুলো আমাদের রেগুলার যেগুলো আছে, বাট সেগুলো যদি প্রস্তুতি শেষ হয়ে যায় এর মধ্যে, তাহলে সেগুলো আমরা করব। ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরের আগেই বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব সহ আরও কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দিল্লি সফরে যাবেন বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিষ্পত্তি করা যায়, সেই জন্যই কিন্তু এই মেকানিজমটা তৈরি করা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরার কলারোয়ায় 19 বছর আগে শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় রায় আসছে 4 ফেব্রুয়ারি। বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবির এই দিন ঠিক করেন। মামলার যুক্তিতর্ক শেষে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 34 আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির জানিয়েছেন, 30 জনের মধ্যে 20 জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করা হয়েছে। এতে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন তিনি। মামলার 54 আসামির মধ্যে 4 জন মারা গেছেন, 16 জন পলাতক আছেন এবং 34 জন গ্রেপ্তার হয়েছেন। 4 তারিখে রায়ের মাধ্যমে আমরা যেটা প্রার্থনা করেছি যে প্রত্যেকটা আসামিকে 26 বছর পর্যন্ত সাজা দেওয়ার জন্য সেকশন ওয়াইজ, এবং ইনশাআল্লাহ 26 বছরই সাজা প্রদান করবেন ম্যাজিস্ট্রেট সাহেব। তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের বাকি আর মাত্র একদিন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যতিক্রমী নানা প্রচারণা আর পাল্টাপাল্টি অভিযোগে মুখর নির্বাচনী এলাকার অলিগলি। শেষ মুহূর্তে নেতাকর্মীদের নিয়ে ভোটারদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। আজ মধ্যরাতে শেষ হচ্ছে জমজমাট এসব প্রচারণা। শেষ মুহূর্তে প্রার্থীদের পদচারণায় মুখর ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নির্বাচনী এলাকা। মেয়র প্রার্থীদের পাশাপাশি মাঠ চষে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। গানে গানে আর কথার ছন্দে ব্যতিক্রমী প্রচার চলছে নওগাঁ ও ধামইরহাট পৌরসভাতে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের প্রচারে জমজমাট এসব এলাকার অলিগলি। পৌরসভা যে আছে বেহাল অবস্থা, এই বেহাল অবস্থার থেকে উন্নতির জন্য তারা
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কা প্রতীকে ভোট দেবে। এ বিষয়ে আমি শতভাগ আশাবাদী। আমাদের নেতাকর্মীকে হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে মানে মিথ্যা প্ররোচনা চালাচ্ছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। প্রার্থীরা তাদের আচরণবিধি মেনে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই আমাদের হাতে 2-1টা অভিযোগ আসে, আমরা সাথে সাথে সেটার ব্যবস্থা নেওয়া হয়। মৌলভীবাজারেও প্রার্থীদের পক্ষে প্রচার চলছে গানে গানে। জনপ্রিয় বাউল, মারফতি, ধামাইল ও গাজীর গানের প্যারোডি পরিবেশন করছেন শিল্পীরা। নির্বাচনী গানও গাই, আমি সব গানই গাই। গান গাইতেছি, মানুষে অনেক ভালোবাসে, খুব মায়া করে। মাইসে চাটা খাওয়ায়, আমার লন্ডন সাহেব চাটা খাওয়ান সব সময়। পাল্টাপাল্টি অভিযোগে জমজমাট চাঁপাই নবাবগঞ্জের রহনপুরের নির্বাচনী প্রচারণা। একই অবস্থা টাঙ্গাইল সদর, মির্জাপুর, ভুয়াপুর, সখীপুর ও মধুপুর পৌরসভাতে। শেরপুরের নকলা পৌরসভার একটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন উপজেলা ফকির সমিতির সভাপতি আব্দুল হালিম। নিজেই মাইকিং করে এসেছেন আলোচনায়। তার স্ত্রী চা মুড়ি খাইয়ে নজর কাটছেন ভোটারদের। কেউ 100, 200, 300 করে টাকা দিতেছে, আমার মাইক মারাও টেয়া নাই। একজনে গাড়ি দিছে, একজনে মাংনা মাইক দিছে। এছাড়া কুড়িগ্রামের উলিপুর, বরগুনার পাথরঘাটা, পাবনা, নীলফামারীর জলঢাকা সহ 64 পৌরসভায় শেষ দিনের প্রচারে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘন কুয়াশায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার রাতের 4টি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বাতিল করা হয়েছে আরও 4টি ফ্লাইট। প্রচণ্ড ঠান্ডায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দুবাই, সৌদি আরব, মাস্কটগামী ফ্লাইটগুলোর শিডিউল পরিবর্তন করা হয়েছে। কোনো কোনো ফ্লাইট 12 ঘন্টা পর্যন্ত দেরিতে যাওয়ার অভিযোগ করেন যাত্রীরা। পরিবর্তিত শিডিউলে বাংলাদেশ বিমানের মাস্কটের ফ্লাইট ছাড়বে বৃহস্পতিবার সকাল 10টায় এবং রিয়াদের ফ্লাইট ছাড়বে দুপুর 12টায়। এছাড়া কুয়ালালামপুর, কাঠমান্ডু, দিল্লি ও ব্যাংককের ফ্লাইট বাতিল হয়। হঠাৎ ফ্লাইট বাতিলে বিপাকে পড়েছেন যাত্রীরা। আগে থেকেই বিমানবন্দরে এসে ভোগান্তিতে পড়েছেন তারা। তাদের অভিযোগ, কোথায় অপেক্ষা করবেন সেই ব্যবস্থাও করেনি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। যাত্রীদের আশঙ্কা, ফ্লাইট পেছানোর কারণে করোনা সার্টিফিকেট নিয়ে বাড়তি জটিলতায় পড়তে পারেন তারা। এয়ার অ্যারাবিয়ানের ফ্লাইট ছিল 28 তারিখ রাত 2টায়, ওই ফ্লাইটের 29 তারিখ সকাল 8টায় করা হয়েছে। আজকে রাত্রে একটা সেনা ফ্লাইট ছিল 1টা বাজে সৌদি এয়ারলাইন্স রিয়াদে যাওয়ার জন্য। তাই এখন কিছুক্ষণ পরে আমাদেরকে বলছে 8টা-9টার দিকে বলছে আজকে ফ্লাইট হবে না, আগামীকাল 3টা, 3:30টার দিকে ফ্লাইট হবে। ঘন কুয়াশা ও ঠান্ডায় বিপর্যস্ত উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জনজীবন। শীতের সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এ বিষয়ে আরও জানাতে নীলফামারী ও চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি নীলফামারীতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী জসিমউদ্দিন। জসিম, নীলফামারীতে আজকে শীতের প্রকোপ কেমন দেখছেন? খেটে খাওয়া মানুষের জীবনযাপনে কি ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন? শীতের প্রকোপ যদি আমি বলি, গত 3 দিন থেকে এই উত্তরাঞ্চলের নীলফামারীতে শীতের প্রকোপটা বেড়েছে। আজকে আমি সকালে কথা বলেছি নীলফামারীর ডিমলা আবহাওয়া অফিসের সাথে। তিনি জানিয়েছেন যে আজকের এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই তাপের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা যে একটা শীতের প্রকোপের যেটা পড়েছে, সেই শীতের প্রকোপটা ছিল এখানে খুবই মানে ভয়াবহ অবস্থা আপনাকে বলতে পারি। কারণ গত এই 2 মাসের যে শীতের যে প্রকোপটা যে চলছে, এখানে জেলা প্রশাসন থেকে যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, সেই 2 মাস আগে যা বর্তমানেও তা 29,000 কম্বল বিতরণ করা হয়েছে এবং 36 লক্ষ টাকা এই 6টি উপজেলায় বিতরণ করা হয়েছে, যা খুবই অপ্রতুল। আমি যদি বলি যে এখানকার বিশেষ করে রেল স্টেশন এবং চরের অঞ্চলের যে মানুষগুলো রয়েছে, সে মানুষগুলো যে শীতার্ত মানুষ, তারা খুবই নাজুক পরিস্থিতিতে রয়েছে। আর কৃষির উপরে যে প্রভাব যে আছে, এখন যে ইরিবোরোর যে মৌসুম, যে ইরিবোরো লাগানো হচ্ছে, যে উপরের বপনের যে সময়টি, সেই সময়টির যে অবস্থাটি করেছে যে কৃষকরা তাদের ওই শীতকে, কঠিন এই শীতকে উপেক্ষা করে তারা সেই
ইরিবোরোতে তারা চলে গেছে। কারণ হলো এই যে যদি এই মৌসুমটা যদি তারা দেরি করে তাহলে দেখা যাবে যে সেই ধানের যে আবাদের যে সময়টা পিছিয়ে যাবে। এই জন্য তারা এই কঠিন শীতকে উপেক্ষা করেও তারা মাঠে লাঙ্গল চালাচ্ছে। আর একটি বিষয় আপনাকে বলে রাখি যে এখানে যে সৈয়দপুর যে বিমানবন্দর যে রয়েছে সেই বিমানবন্দরে সকাল দুপুর 12টা পর্যন্ত এই ঘন কুয়াশার কারণে, এখন যেমন আমি সৈয়দপুর বিমানবন্দরের কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা বলছে 200 মিটারের নিচে রয়েছে দৃষ্টিসীমা। ফলে এই দৃষ্টিসীমা 2200 মিটার না হওয়া পর্যন্ত এই বিমান এখানে উঠানামা করতে এই প্রায় দিনের অর্ধেক এই বিমান উঠানামা এখানে বন্ধ থাকে। জসিম, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গার আজকের ঠান্ডা পরিস্থিতি কেমন দেখছেন? শীতজনিত রোগবালাই বেড়েছে কিনা সেখানে, এবং শীতার্ত দুস্থ মানুষের অবস্থা কেমন? আজকের তাপমাত্রা সকাল 6টায় 9.0 ডিগ্রি সেলসিয়াস। আমি আপনাকে জানিয়ে রাখি যে তাপমাত্রা গত 3 দিনের যে তাপমাত্রা সেটা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা নিচের দিকেই নামছে। গতকাল তাপমাত্রা ছিল 10.0 ডিগ্রি সেলসিয়াস, তার দুদিন আগে তাপমাত্রা ছিল 12 ডিগ্রির উপরে। তাহলে সেই হিসাবে দেখা যাচ্ছে যে চুয়াডাঙ্গায় ধীরে ধীরে তাপমাত্রা নিচের দিকে নামছে এবং মূলত 10 ডিগ্রির নিচে চলে এসেছে গতকাল থেকেই। তো এই অবস্থার ভিতরে আছে চুয়াডাঙ্গার শীতার্ত মানুষ। এর পাশাপাশি যে বিষয়টি বেশি আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে ভোরের দিক থেকে থাকছে তীব্র কুয়াশা। আজকে সকালে এসে এখানকার যানবাহন চালকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে রাত 3টের পর থেকে কুয়াশা পড়ছে এবং সেটা অনেক সময় সকাল 9টা, 9:30, 10টা পর্যন্তও থাকছে। তো যদিও আজকে কুয়াশার প্রভাবটা অনেকটাই কেটে গেছে, তারপরেও সকাল থেকেই আছে কুয়াশা। আর এই কুয়াশার কারণে যানবাহন চালকদের পড়তে হচ্ছে দুর্ভোগে এবং ছোটখাটো দুর্ঘটনার খবর আমরা প্রায় শুনতে পাচ্ছি এবং সবগুলো দুর্ঘটনা ঘটছে কুয়াশার কারণে। এর পাশাপাশি আপনি যা বলছিলেন যে রোগবালাইয়ের প্রকোপটা নিয়ে যদি বলি, আমি চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম। এখানে চিকিৎসকরা আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে গত বছরের সাথে যদি আমরা তুলনা করি সেই তুলনায় কিন্তু রোগবালাইয়ের প্রকোপটা এবছর একটু কম। তারপরেও শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রোগীরা আসছে হাসপাতালে এবং মূলত বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তারা ডায়রিয়া এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আমি শিশু ওয়ার্ডে গিয়ে গত 2-3 দিনের চিত্র যদি বলি, আমি শিশু ওয়ার্ডে গিয়ে ঘুরে দেখেছি সেখানে আসলে শিশুরাই বেশি ভর্তি ডায়রিয়া ওয়ার্ডে। মানুষদের সহায়তার জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? জেলা প্রশাসন থেকে এবার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অপ্রতুল বলে মনে করছেন চুয়াডাঙ্গার শীতার্ত মানুষেরা। তাদের বক্তব্য যে প্রথম দিকে কিছুটা শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং নগদ টাকা এসেছিল, সেই টাকা দিয়েও শীতবস্ত্র কিনে বিতরণ করা হয়েছে, কিন্তু তা মোটেও পর্যাপ্ত নয়। আর এবছর আমরা যেটা লক্ষ্য করেছি যে অন্য বছরের চেয়ে শীতবস্ত্রের বিতরণের হারও খুব কম। এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা শীতের পরিস্থিতি। নীলফামারী ও চুয়াডাঙ্গা থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আমদানি ও রপ্তানিতে ব্যাংকগুলোর স্বীকৃত বিল পরিশোধ না করায় আটকে আছে 466 কোটি টাকা। এসব বিলের দায় ব্যাংকগুলোকে যথাসময়ে পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সভায় প্রধান নির্বাহীদের এই নির্দেশনা দেন গভর্নর ফজলে কবির। আর্থিক খাতের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে বিল পরিশোধ করছে না এমন ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। পণ্য আমদানি রপ্তানির বিপরীতে করা দলিলই স্বীকৃত বিল। এ ধরনের দলিলের বিপরীতে ব্যাংক গ্রাহকের পক্ষে স্বীকৃতি বা নিশ্চয়তা দেয়। কোনো গ্রাহক ঠিকমতো বিল পরিশোধ না করলে ব্যাংকই তা পরিশোধ করে। তবে কিছু ব্যাংক সময় মতো তা না করায় বাড়ছে অপরিশোধিত স্বীকৃত বিলের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 29টি ব্যাংকের কাছে আটকে আছে 466 কোটি টাকার বিল। অপরিশোধিত এসব বিল অভ্যন্তরীণ ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিল অফ অ্যাকসেপ্টেন্স ডিসকাউন্ট করার পরেও যদি সে পরিশোধ করা না হয় তাহলে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার বাংলাদেশ ব্যাংকের আছে। যদি কোনো বিশেষ ব্যাংক বা বিশেষ কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা হয়ে থাকে, বাংলাদেশ ব্যাংকের উচিত হবে এটাকে তদন্ত করা এবং খুব দ্রুত এটা নিরসনের ব্যবস্থা করা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, গত সেপ্টেম্বর পর্যন্ত দেশের ভেতরে 1100টি বিলের বিপরীতে আটকে আছে 264 কোটি টাকা, আর 211টি বৈদেশিক স্বীকৃত বিলে আটকে আছে 202 কোটি টাকা। এসব বিল দ্রুত পরিশোধের আশ্বাস ব্যাংকারদের। অ্যাকসেপ্টেড বিলের যে পেমেন্টগুলো ডিলে হচ্ছে, যার জন্য বাংলাদেশ ব্যাংক
কনসার্ন ওই সমস্ত সাপ্লায়ার প্লাস অ্যাট দ্য সেম টাইম যে এমবেসি এবং হাই কমিশন থেকে কিন্তু ওরা অনেক চিঠি পাচ্ছেন। সেই ব্যাপারে আমরা ব্যাংকের সহায়তা চেয়েছে যাতে করে ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল হয়। আস্থা ধরে রাখতে ও বিদেশে ব্যবসার সুনাম বাড়াতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করার পরামর্শ বিশ্লেষকদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর হাতিরঝিলে ঘুরতে আসা বিনোদন প্রেমীদের উত্ত্যক্ত করার অভিযোগে অর্ধশত কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে হাতিরঝিল থেকে আটক করা হয় তাদের। পুলিশ বলছে আটককৃতদের বিরুদ্ধে প্রমাণ না পেলে ছেড়ে দেওয়া হবে। রাজধানীর অন্যতম বিনোদনের স্পট হাতিরঝিল, অনেকেই প্রিয়জনদের নিয়ে বেড়াতে আসেন এখানে। তবে সম্প্রতি কিশোর গ্যাংদের হেনস্থার শিকার হন এক ব্যক্তি। এরপর পুলিশের ফেসবুক পেজে অভিযোগ করেন তিনি। শুধু হয়রানিই নয়, কেউ কেউ পড়েছেন ছিনতাইকারীদের কবলেও। চাকু ধরছে আর ওই পাশে যেখানে রাস্তাটা আছে না, এখান দিয়ে মাইরে দিয়েছি। 15,000 টাকা মোবাইলটা আমি কিনছি মাত্র স্যালারি পেয়ে, ওই মোবাইলটা আমাকে ধরে মেরে এরা নিয়ে চলে গেছে। এমন অভিযোগের পর আশেপাশের এলাকায় অভিযানে নামে পুলিশ। আটক করা হয় অর্ধশত কিশোরকে। ইয়াবাসহ হাতে নাতে ধরা পড়েন 2 জন। চেক করে পায় নাই, হ্যাপরে আইসা পড়ছে, হ্যাপরে আবার গেছে যায় মাটির চোলা জল চাচ্ছে, ওই চোলার থেকে বার করছে। আমরা মাঝে মাঝে খাই, মানে কিছুক্ষণ আমি আজকে এখনো পর্যন্ত খাইছি না এগুলা জিনিস। আমি কেবল গাড়িটা থুয়ে এখানে ঘরের ভিতরে আইছি। পুলিশ বলছে প্রাথমিক তদন্তে কোনো অভিযোগ না পেলে অভিভাবকদের জিম্মায় আটককৃতদের ছেড়ে দেওয়া হবে। যতদিন পর্যন্ত হাতিরঝিলের পরিবেশ এবং মানুষ সুষ্ঠু পরিবেশ এবং নিরাপদ পরিবেশ না হবে, ততদিন পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করতেছি। তিনি জানান, হাতিরঝিলে ঘুরতে আসা বিনোদন প্রেমীদের নিরাপত্তায় কাজ করবে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ওয়ারী থানার পৃথক 2 অর্থ পাচার মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রূপন ভূঁইয়া সহ 11 জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। ঢাকার 5ম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এই আদেশ দেন। এনু ও তার ভাই রূপনের বিরুদ্ধে 3টি অর্থ পাচার মামলায় বিচারাধীন। মঙ্গলবার 2টি অর্থ পাচার মামলায় অভিযোগ গঠন করা হয়। একটির সাক্ষ্য গ্রহণ 22 ফেব্রুয়ারি, অন্যটির 28 ফেব্রুয়ারি। মামলার অভিযোগপত্রে 11 আসামির মধ্যে কারাগারে আছেন 7 জন, বাকিরা পলাতক। 2019 সালের 24 সেপ্টেম্বর পুরান ঢাকার বানিয়ানগরে এনামুল হক ও রূপন ভূঁইয়ার এবং তাদের 2 কর্মচারীর বাসায় র্যাব অভিযান চালিয়ে 5 কোটি টাকা এবং 7.5 কেজি স্বর্ণ উদ্ধার করে। এই ঘটনায় সূত্রাপুর ও গ্যান্ডারিয়া থানায় 6টি মামলা হয়। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা ছেড়ে গেলেও ঢাকার ক্যাফেতে বহাল তবিয়তেই থাকছে সদ্য সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের নাম। ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঢাকার জিগাতলায় এই ক্যাফের নাম নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের নামে রাখার প্রস্তাব দেন অনেক গ্রাহক। তবে তা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন ক্যাফের স্বত্বাধিকারীরা। 2017 সালে যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প। এরপর বিভিন্ন কার্যক্রম ও বক্তব্যের জন্য বিশ্বজুড়ে নানা সময়ই ছিলেন আলোচনার কেন্দ্রে। শেষ পর্যন্ত বিতর্ক ও সমালোচনার মধ্যেই ক্ষমতা ছাড়েন তিনি। মার্কিন এই প্রেসিডেন্টের নামে ঢাকার জিগাতলায় ট্রাম্প ক্যাফে চালু হয় 2017 সালেই। এর মধ্যে চলতি মাসে হোয়াইট হাউস ছেড়ে গেলেও জিগাতলা থেকে সরছে না ট্রাম্পের নাম। ক্যাফের এক স্বত্বাধিকারী জানাচ্ছেন, নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। পেপার পত্রিকাতে আমরা দেখতাম যে আসলে ট্রাম্প নামে একটা হিরিক চলতেছে, তো এই হাইকটাকে আমরা আসলে কাজে লাগানোর চেষ্টা করছিলাম। সেই সময় আসলে আমরা ট্রাম্প নামটা ঠিক করলাম যে আসলে ট্রাম্প ক্যাফেটা হতে পারে। তো আলটিমেটলি এটা দেওয়াতে আসলে বেশ সাড়া পেয়েছি। আসলে শুরুতেই আমরা ক্যাফেতে ট্রাম্পের ছবির বোর্ডের সঙ্গে গ্রাহকরা আগে সেলফি তুললেও এখন তা আর হচ্ছে না। কোনো কোনো গ্রাহক আবার ক্যাফের নাম নতুন মার্কিন প্রেসিডেন্টের নামে জো বাইডেন রাখারও দাবি জানান। এটা ওনার যে ফেস ভ্যালুটা ক্রিয়েট হয়েছে, সো লাইক নিজেকে ওভাবে আমি মানে ওনার ফ্যান হিসাবে আমি ওভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না। আসলে ট্রাম্প তো সমালোচিত ব্যক্তি, সেক্ষেত্রে তার থেকে অনেক ভালো হচ্ছে জো বাইডেন। তো এই ক্যাফের এই রেস্টুরেন্টের নাম জো বাইডেন রেস্টুরেন্ট রাখলে খুব ভালো হয়। এর আগেবার এসে দেখলাম যে ট্রাম্প বিষয়টা, তখন তিনি প্রেসিডেন্ট ছিল, তখন মজা লাগতো তার বিষয়টা দেখে। ট্রাম্প ক্যাফের মেনুতে 30টি খাবার আইটেম থাকলেও ট্রাম্প স্পেশাল স্যুপের চাহিদাই বেশি। দিনে 50টির মতো এই স্যুপের চাহিদা থাকে ক্যাফেটিতে। ট্রাম্প স্পেশাল বলতে আপনার থাই স্যুপ আছে ট্রাম্পের নামে এবং চাউমিন আছে, এটা সবথেকে ভালো চলে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিশ্বে একদিনে করোনায় 16,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, শনাক্ত 5,83,000-এর বেশি রোগী। এ নিয়ে এই পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু 21,82,000-এর বেশি, আর মোট আক্রান্ত 10,14,00,000 ছাড়ালো। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে 3,910 জনের মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃত্যু 4,38,000-এর বেশি। একদিনে দেশটিতে শনাক্ত হয়েছে 1,51,000 নতুন রোগী। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে 1,743 জনের। আর শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। গত 24 ঘন্টায় দেশটিতে 63,000-এর বেশি মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 1,319 জনের। যুক্তরাজ্যে 24 ঘন্টায় 1,725 জন, জার্মানিতে 968 জন, দক্ষিণ আফ্রিকায় 753 জন, রাশিয়ায় 594 জন, স্পেনে 492 জনের মৃত্যু হয়েছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক কয়েকটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জলবায়ু পরিবর্তন নিয়ে আর অপেক্ষার অবকাশ নেই বলে জানান তিনি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে নতুন করে তেল ও গ্যাস আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হবে। সেই সাথে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের বিষয়ে নীতি প্রণয়ন করা হবে। বাইডেনের পরিকল্পনায় রয়েছে জলবায়ুর উন্নয়ন করে নতুন চাকরির ক্ষেত্র তৈরি এবং বিজ্ঞানসম্মতভাবে পরিবেশের উন্নয়ন। করোনা মোকাবিলায় মত জলবায়ু সংকট সমাধানেও ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি বলে জানান বাইডেন। এদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন বাইডেন। প্যারিস জলবায়ু চুক্তির সময় ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কেরি। চতুর্থ রাউন্ডে এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ পাচ্ছে আবাহনী মোহামেডান দ্বৈরথ। মর্যাদার লড়াইয়ে জয় ছাড়া ভাবতে রাজি নয় দুই দলের কেউই। যদিও শক্তি আর সাম্প্রতিক রেকর্ড বিচারে আবাহনীর চেয়ে স্পষ্ট পিছিয়ে মোহামেডান। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দু দলের লড়াই বেলা 3টায়। ঢাকা ডার্বির উত্তাপ এখন কুমিল্লায়। মারিও লেমসের আবাহনীর প্রতিপক্ষ সনলেনের মোহামেডান। ঢাকায় দুই ক্লাবের খেলার এখন আর খুব বেশি দর্শক টানে না। খেলাটা যেহেতু এবার ঢাকার বাইরে, ফলে দর্শকের ঢল নামবে নিশ্চিত। মোহামেডানের হোম ভেন্যু থেকে জয় নিয়ে ঢাকায় ফিরতে আশাবাদী আকাশী নীলদের পর্তুগিজ কোচ। কুমিল্লায় আমাদের প্রথম ম্যাচ, দুই দলই চাইবে জিততে। আমাদের খেলোয়াড়রা আগের থেকে আরো ভালো অবস্থানে আছে, আর ঢাকার বাইরে এই স্টেডিয়াম আমাদের মনে ধরেছে। আমাদের টিমের কিছু ইনজুরি সমস্যা আছে, বাট আমরা সেটা আস্তে আস্তে আমাদের টিম ম্যানেজমেন্ট, কোচরা সবাই মিলে, ডক্টররা মিলে সবকিছু এখন আস্তে ভালো অবস্থায় আছে এখন বর্তমান টিমের অবস্থাটা। আবাহনী প্রথম 3 ম্যাচে শতভাগ জয় ধরে রাখলেও মোহামেডান 3 ম্যাচে 3 ধরনের রেজাল্ট করেছে, একটা করে জয়, হার এবং ড্র। তবে আবাহনীকে হারাতে পারলে সেটা হবে সবচেয়ে বড় পাওয়া। আমরা কোনো চাপে নেই, চাপে আছে আবাহনী, কারণ তাদের দলে সুপারস্টারের অভাব নেই। নিজেদের খেলাটা ঠিকঠাকভাবে খেলতে চাই, দল পুরো ফিট আছে। শেষ দুইবারের দেখায় আমরা হেরেছি, স্বাভাবিকভাবেই একটা প্রেসার কাজ করে। মোহামেডান কামব্যাক করছে, এই কথাটা সবাইকে বিশ্বাস করাতে ভালো খেলতে চাই। একই দিন ঢাকায় চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল, আর সাইফ স্পোর্টিং এর প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেসি, ডি ইয়ং এর গোলে কোপা দেল রের শেষ 8-এ বার্সেলোনা। রাউন্ড অফ 16-এ ভায়োকানোর বিপক্ষে বার্সার জয় 2-1 গোলে। এদিকে কোপা ইতালিয়ায় স্পালকে 4-0 গোলে বিধ্বস্ত করে সেমিতে ইউভেন্টাস। প্রথমার্ধের সুযোগ পেলেও ভায়োকানোর জমাট রক্ষণ ভাঙতে পারেনি বার্সেলোনা। উল্টো দ্বিতীয়ার্ধের 63 মিনিট গোল খেয়ে পিছিয়ে পড়ে বার্সা। 6 মিনিট পর সমতা টেনে পথ দেখালেন অধিনায়ক মেসি। গোল করে আরও অদম্য এলএম 10 ম্যাচের শেষ দিকে গোল করালেন সতীর্থ ডি ইয়ংকে দিয়ে। এদিকে স্পালের বিপক্ষে গোল উৎসব করে সেমিফাইনালে রোনালদোহীন ইউভেন্টাস। 2 অর্ধে 2টি করে গোল করে তুরিনের ওল্ড লেডিরা। ইপিএলে অঘটনের শিকার ম্যানচেস্টার ইউনাইটেড। শেফিল্ডের বিপক্ষে 2-1 গোলে হেরেছে রেড ডেভিলস। আরেক ম্যাচে উলভসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে চেলসি। ওল্ড ট্রাফোর্ডে শুরু থেকে ছন্দহীন ম্যানচেস্টার ইউনাইটেড সে ফেরার সুযোগ হারালো সুলশায়ারের দল।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। বেসরকারি ফলে চট্টগ্রাম সিটির মেয়র নৌকার রেজাউল, বড় ব্যবধানে হারলেন শাহাদাত। করোনার প্রথম টিকা নেওয়া রুনু সহ ২৬ জনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আজ প্রয়োগ করা হবে আরও ৪ হাসপাতালে। ফেব্রুয়ারির মাঝামাঝি খুলবে স্কুল কলেজ, এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস ৯ মে, এইচএসসি ১৫ জুন পর্যন্ত। নরেন্দ্র মোদীর ঢাকা সফর সূচি চূড়ান্তে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব। মার্চের সফরে বেশ কটি সমঝোতা স্মারক সই হতে পারে। আর এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।